নিষেধাজ্ঞার শেকল ভেঙেছে ইরান, আমেরিকার ব্যর্থতা, তেহরানের জয়। আকাশে কালো মেঘ, দিগন্ত জোড়া উত্তেজনা। ওয়াশিংটন ভেবেছিল শ্বাসরোধী নিষেধাজ্ঞার চাপেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। ইরান ভাঙেনি, বরং ইস্পাতের মতো শক্ত হয়েছে। একথা স্বীকার করতে বাধ্য হয়েছে মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স নিজেই। সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ ব্যর্থতা। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল সর্বোচ্চ চাপ নীতি। ধারণা ছিল অর্থনীতি ধসে পড়বে, তেহরান আবার আলোচনার টেবিলে ফিরবে। কিন্তু ইতিহাস অন্য কথা বলল। ধৈর্য আর প্রতিরোধের কৌশল নিয়ে ইরান অর্থনীতিকে টিকিয়ে রাখল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিল, আর আঞ্চলিক নেটওয়ার্ককে আরও সক্রিয় করল। অর্থাৎ যেখানে ওয়াশিংটন আত্মসমর্পণ আশা করেছিল, সেখানে জন্ম নিল আরও শক্তিশালী প্রতিরোধ। আগুনে ঝলসে ওঠা প্রতিরোধ। ফরেন অ্যাফেয়ার্স জানায়, JCPOA ভেঙে ফেলার পর ইরানের পারমাণবিক কার্যক্রম থামেনি, বরং আরও গতি পেয়েছে। ইরাক, সিরিয়া, ইয়েমেন সর্বত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো মার্কিন ও মিত্র স্বার্থে আগুন জ্বালিয়েছে। সৌদি আরবের বাকিক তেল স্থাপনায় হামলা, কিংবা রিয়াদ ও আবুধাবির দিকে ছোড়া ইয়েমেনি ক্ষেপণাস্ত্র, সবই ছিল ইরানের প্রভাব বিস্তারের প্রতিচ্ছবি। ওয়াশিংটনের আঁকা মানচিত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সোলাইমানির রত, আমেরিকার দুর্বলতা। 2020 সালের জানুয়ারি মার্কিন ড্রোন মিসাইল কেড়ে নেয় IRGCর কিংবদন্তি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির জীবন। ভেবেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু সেই মৃত্যুই যেন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। কয়েকদিন পর ইরাকের আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো নেমে এলো ইরানের ক্ষেপণাস্ত্র। সেই মুহূর্তে গোটা বিশ্ব দেখল আমেরিকাও আঘাতের সামনে দুর্বল। ফরেন অ্যাফেয়ার্স আরও লিখেছে, JCPOA থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে একটি শিক্ষা দিয়েছে। আমেরিকার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। আজকের প্রশাসন যা বলবে, আগামীকাল সেটি বাতিল করবে। তাই তেহরান বুঝে নিয়েছে, স্থায়ী সমাধান চুক্তিতে নয়, বরং শক্তিতে। ফলাফল, ইরান তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচিকে এমন জায়গায় নিয়ে গেছে যা আজ বিশ্বের শীর্ষ পর্যায়ে। ড্রোন ইরানের নতুন হাতিয়ার, কখনো অবহেলিত, আজ বিশ্ব জুড়ে আলোচিত ইরানি ড্রোন। সস্তা অথচ কার্যকর, এমন এক যুদ্ধাস্ত্র যা আকাশে আমেরিকান প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, এখন ইরানি ড্রোন বিশ্বের সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি স্পষ্ট বার্তা। নিষেধাজ্ঞা দিয়ে এই প্রযুক্তি থামানো যায়নি। ওয়াশিংটনের নীতি ছিল ইরানকে কোণঠাসা করা। বাস্তবে যা ঘটল তা হলো ইরান আরও শক্তিশালী, আরও প্রভাবশালী, আরও ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমি থেকে বৈশ্বিক অঙ্গন পর্যন্ত আজ স্পষ্ট, শুধু চাপ আর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানো যাবে না, বরং প্রতিটি শেকল, প্রতিটি নিষেধাজ্ঞা ভেঙে ইরান প্রমাণ করছে প্রতিরোধী তার অস্ত্র, শক্তি তার উত্তর। আকাশে কালো মেঘ, দিগন্তে অনিশ্চয়তার রেখা। ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রধ্বনি। ইরানি আইন প্রণেতা আমির হায়াত মোকাদ্দামের সতর্কবার্তা, সম্ভবত আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে আঘাত করবে। এক বাক্যে বদলে গেল কূটনীতির তাপমাত্রা, কাঁপল ইউরোপ আমেরিকার স্নায়ু। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন তেহরান, পশ্চিমা সরকার এবং ইসরায়েলের টানাপোড়েন প্রতিদিনই আরও জটিল হচ্ছে। নিষেধাজ্ঞা জুড়েছে, নিষেধাজ্ঞার উপর সামরিক পদক্ষেপে যোগ হচ্ছে পাল্টা ঘোষণা। অচল অবস্থা যেন পাথরের মতো শক্ত, আর সেই পাথরেই হাতুড়ির প্রথম আঘাত দিলেন হায়াত মোকাদ্দাম। তিনি জানালেন, 2 দশক ধরে ইরান শান্তভাবে গড়ে তুলেছে দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতা। তার ভাষায়, আজকের দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানে পৌঁছাতে পারে। আরও এক ধাপ এগিয়ে তিনি ইঙ্গিত দিলেন, ইরানি নৌবাহিনীর জাহাজ যদি আমেরিকার উপকূলের দিকে অগ্রসর হয়, 10,000 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়াতে পারে প্রায় 2,000 কিলোমিটারে। অর্থাৎ ওয়াশিংটন, নিউ ইয়র্ক তখন হঠাৎই হয়ে উঠতে পারে সরাসরি লক্ষ্যবস্তু। দাবার বোর্ড সাজানো, প্রথম চাল দেয়া হয়ে গেছে। ভাবুন, ইউরোপের আকাশে সাইরেন, সাগরে টহলদারি জাহাজ, আর দূরে পারস্য উপসাগরের ঘাটে নিঃশব্দে জেগে থাকা লঞ্চার। এই দৃশ্য আর কল্পনা নয়, এ এক বার্তার নাটকীয় মঞ্চায়। বার্তাটি সহজ, আমরা পারি আর প্রয়োজনে করব। পশ্চিমা দেশগুলো আবারও স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি তুলেছে। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা না হলে 2015 চুক্তির স্থগিত শাস্তি ফের জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। কিন্তু হায়াত মোকাদ্দামের কণ্ঠে নির্লিপ্ত দৃঢ়তা।
আমাদের ওপর সম্ভাব্য সব নিষেধাজ্ঞায় আগে থেকেই আছে। অর্থাৎ শ্বাসরোধের চেষ্টায় ইরান ভেঙে পড়েনি, বরং চাপের ভেতরেই তৈরি করেছে নতুন সহনশীল, নতুন প্রযুক্তি, নতুন কৌশল। জুন মাসে হঠাৎ ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয়। নিহত হন জেনারেল, বিজ্ঞানী, ছাত্র, বেসামরিক। দেশ জুড়ে শোকের ঢেউ। কয়েকদিনের মধ্যে যুক্ত হয় মার্কিন বিমান হামলা 3টি স্থাপনা লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের কর্মসূচি নিশ্চিহ্ন। তেহরান পাল্টা জানায় নয়। ধুলো বসে যাওয়ার পর দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকেও উঠে দাঁড়িয়েছে একটি রাষ্ট্র, ক্ষত বিক্ষত কিন্তু অবিচল। শক্তির 5 স্তম্ভ, যে কারণে বার্তা টিকা পায়। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ঘোষণায় স্পষ্ট ইউরোপ ইরানের পাল্লায়। সমুদ্র ভিত্তিক কৌশল, দূরত্ব কমিয়ে লক্ষ্যবস্তু কাছে টানা। নৌবহরের গতিশীলতা এই বার্তার মেরুদণ্ড। শিল্পায়িত স্থিতি, সর্বোচ্চ চাপ এর বছরগুলোতে সরবরাহ শৃঙ্খল নতুনভাবে সাজানো, স্থানীয়করণে জোর, এতে আঘাত পেলেও গতি থামেনি। মানসিক যুদ্ধ, এক বাক্যে বিশ্বমঞ্চে স্নায়ুচাপ তৈরি, এটাই ডিটারেন্সের প্রথম নিয়ম। কূটনীতি, সাইবার প্রচারণা, রণাঙ্গন শুধু মিসাইল সাইলোতে নয়, তথ্য, অর্থনীতি ও কূটনৈতিক করিডোরেও লড়াই। হায়াত মোকদ্দমের সবচেয়ে তীক্ষ্ণ বাক্যটি এখানে, আমরা সমুদ্র থেকে আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে পারি। বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী 20 বছর ধরে কাজ করছে। প্রযুক্তি হাতে মুঠোয়, এই ইঙ্গিত প্রতিপক্ষের ক্যালকুলেশন বদলে দেয়। কোনো রাষ্ট্র যখন বলে আজ পারি ইউরোপে, কাল পারব আমেরিকায়, তখন কৌশলগত ঘড়ির কাঁটা নতুন সময় ধরে টিকটিক করতে শুরু করে। পশ্চিমা সরকারগুলোর সামনে এখন 2 রাস্তা: 1, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ানো; 2, ঝুঁকি কমাতে কূটনীতির পথ চওড়া করা। প্রথম রাস্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি, মিসক্যালকুলেশন থেকে চেইন রিঅ্যাকশন। দ্বিতীয় রাস্তায় দরকার ধৈর্য, IAEA নিয়ে বাস্তবসম্মত সমন্বয়, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন ফ্রেমওয়ার্ক এবং পারস্পরিক সীমারেখা স্পষ্ট করা। এদিকে বাজার কাঁপছে, জ্বালানি দামের ওঠানামা, শিপিং রুটে বিমা খরচ বেড়ে যাওয়া, ইউরোপের আকাশে অস্থায়ী ফ্লাইট রুট বদল, সব মিলিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ন্যাটো রাজধানীগুলোতে কাউন্সিল রুমের আলো নিভছে দেরিতে। মধ্যপ্রাচ্যের মিত্ররা হিসাব করছে, কে কার পাশে দাঁড়ালে ঝড় কম লাগবে। ইরানের রহস্যময় সারপ্রাইজ, জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি। শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল-আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে; ড্রোন ফ্লিট, যেগুলো আগেই সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে; উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে; আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে আগামী সংঘাত আর সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে। এই বার্তায় বোঝা যাচ্ছে তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা, কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন।
আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে। রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারী শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা, আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনো জীবিত, এখনো প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা?
তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায় ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। ইরানের নাটকীয় পদক্ষেপ, মোসাদের ষড়যন্ত্র নস্যাৎ, খামেনির দেশের শক্তি প্রদর্শিত, আটকে রাখা শ্বাস, রুদ্ধশ্বাস, উত্তেজনা আর একের পর এক বিস্ময়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। সিস্তান ও বালুচেস্তান প্রদেশের শান্ত মাটিতে হঠাৎ করেই যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল, কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুরধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট আল মায়াদিনের। মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ, এক মারাত্মক চাল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দেবে, কিন্তু সিস্তান ও বালুচেস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা 3টি পৃথক অভিযানে 210টিরও বেশি সামরিক গ্রেড অস্ত্র জব্দ করেছেন। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মার্কিন অস্ত্রগুলো ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা। কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো সম্ভব নয়। তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে। এটি কেবল একটি অস্ত্র জব্দ নয়, এটি মোসাদ এবং তাদের মিত্রদের মুখের ওপর একটি সজাগ চপেটাঘাত। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। IRGCর হুঁশিয়ারি, প্রত্যাশার চেয়েও কঠোর জবাব। ইরান শুধু অস্ত্র জব্দ করেই থেমে থাকেনি, বরং শত্রুদের প্রতি এক কঠিন বার্তা দিয়েছে। দেশটির সামরিক কমান্ডারদের শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাবে তারা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বেশি শক্তিশালী এবং বেদনাদায়ক হবে তাদের পরবর্তী পদক্ষেপ। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে। এর মাধ্যমে IRGC নিজেদের অপ্রতিরোধ্য শক্তির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো স্থানে কড়া জবাব দিতে প্রস্তুত।
এই ঘটনাগুলো কেবল অস্ত্রের চালা নাটকের খবর নয়, বরং এটি ইরানের অদম্য শক্তি, সামরিক প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট প্রতিফলন। শত্রুরা যখন দেশের শান্তি নষ্ট করতে চায়, তখন ইরান যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। এই নাটকীয় মোড় এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কতটা অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণিত হলো। এই ঘটনা কি অঞ্চলে আরও নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে, নাকি শত্রুরা ইরানের এই শক্তি দেখে পিছু হটবে? তেল আবিবের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। শহর জুড়ে প্রতিদিনের ব্যস্ততা আর জীবনের কোলাহল, কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচে চাপা ছিল এক চাপা উত্তেজনা। ইসরায়েলিরা জানতো তাদের সরকার গাজায় আক্রমণ বাড়িয়েছে, আর তার ফলস্বরূপ যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। আর সে আশঙ্কা সত্যি হলো। পূর্ব দিক থেকে উড়ে এলো এক নীরব হুমকি, ড্রোন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে, যা মধ্যপ্রাচ্যের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলাটা হলো নীরব, কিন্তু তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দ্রুতই হামলা নিশ্চিত করল। তাদের বিবৃতি অনুযায়ী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় 1 ঘন্টার ব্যবধানে 2টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলি বিমান বাহিনী সেই ড্রোনগুলোকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই হামলায় কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ড্রোনগুলোকে ইসরায়েলি ভূখণ্ডের অনেক আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার টুইস্ট হলো, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী 3 ও 5 অগাস্ট একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আক্রমণ বাড়ানোর ফলে এই হামলাগুলোর সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। তেল আবিব গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ইয়েমেনিরা যেন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তাদের এই হামলা কেবল বিমান হামলাতেই সীমাবদ্ধ নয়, তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা নৌ অবরোধের 4র্থ ধাপ বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইসরায়েলি বন্দরের সাথে লেনদেনকারী যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা, সেই কোম্পানির জাতীয়তা নির্বিশেষে এবং সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে যে কোনো স্থানে। এই ঘোষণার মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কেবল ইসরায়েলি জাহাজ নয়, বরং বিশ্বের যে কোনো দেশের সেই সব জাহাজকে হুমকি দিয়েছে যারা ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব কোম্পানিকে অবিলম্বে ইসরায়েলি বন্দরের সাথে লেনদেন বন্ধ করার জন্য সতর্ক করে দিয়েছে। তাদের হুমকি, অন্যথায় তাদের জাহাজ তাদের গন্তব্য নির্বিশেষে যেখানেই পৌঁছানো সম্ভব সেখানেই লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে। ইরান সমর্থিত হুতিরা এখন কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। ড্রোন হামলার পর ইসরায়েল নিজেকে নিরাপদ মনে করলেও হুথিদের নৌ অবরোধের ঘোষণা তাদের অর্থনীতির জন্য এক বিরাট হুমকি। এই ঘটনা প্রমাণ করে নেতানিয়াহুর গাজায় আক্রমণ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের অন্য প্রান্ত থেকেও আসতে পারে। তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধের কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12 আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। ৩ আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে ৩৮ বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল ৮ বছরের ইরাক-ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র ৪০ দিনে ৩০টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। ৭ আগস্ট প্রোপাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে ১৬ ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় ১১,০০০ কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার ৫। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ ১২,০০০ কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে, যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে খোররামশার ৫। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় ২ টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক ১৬, মানে ঘন্টায় প্রায় ২০,০০০ কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব ১১,০০০ কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার ৫ যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার ৫ সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার ৫ বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার ৫ সেই নতুন যুগের দূত। ককেশাসে ট্রাম্পের ছক ভেস্তে দিতে ইরানের অঙ্গীকার। আর্মেনিয়া আজারবাইজান চুক্তি নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা।
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহকারী হুঁশিয়ারি, ভাড়াটে সেনাদের কবরস্থান হবে এই করিডোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা জমতে শুরু করেছে ককেসাস অঞ্চলে। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল, আজারবাইজান থেকে নাখেচেভান পর্যন্ত আর্মেনিয়ার ভেতর দিয়ে যে মার্কিন সমর্থিত করিডোর তৈরির পরিকল্পনা চলছে তা তারা কোনোভাবেই হতে দেবে না। খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাওয়াতি সরাসরি বললেন, ইরান কখনোই কোনো ট্রাম্প স্বত্বাধিকারী করিডোরের অনুমতি নেবে না। তার ভাষায় এই করিডোর হবে ভাড়াটে সেনাদের কবরস্থান। ভেলাওয়াতি আরও সতর্ক করে দেন, এই প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আর্মেনিয়ার ভৌগোলিক ঐক্যকেও বিপদে ফেলতে পারে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, ইরানের সীমান্তের কাছাকাছি যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে। তেহরান সরাসরি সতর্ক করে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি শক্তির হস্তক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে। ইরানের আশঙ্কা, এই পরিকল্পনা আর্মেনিয়াকে বিভক্ত করে দিতে পারে এবং ককেসাসের জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ককেসাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখানকার সব দেশের স্বার্থে। একই সঙ্গে ইরানের শেয়ার করা সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আর্মেনিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ছিল আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলের পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি চুক্তি। চুক্তিটি হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্পের পাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সব ধরনের লড়াই স্থায়ীভাবে বন্ধ রাখা, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক খুলে দেওয়া এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা। মার্কিন পক্ষ জানিয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া ও আজারবাইজান একটি নতুন ট্রানজিট করিডোর তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট। হোয়াইট হাউস জানিয়েছে, এই করিডোরের একচেটিয়া উন্নয়ন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। এর ফলে জ্বালানি এবং অন্যান্য সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর মার্কিন চাপের মুখে ইরানের করিডোরটি বন্ধ করার মতো সামরিক শক্তির অভাব রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি (TRIPP), যা আজারবাইজানের মূল ভূখণ্ড ও তার নাখচিভান স্বায়ত্তশাসিত প্রদেশকে সংযুক্ত করবে। এই পথটি আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ট্রাম্প জানান, এই করিডোরের উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলো বড় বিনিয়োগ করবে এবং এটি তিন দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে। ইরানের হুঁশিয়ারি, আর এক চুল আগালেই ধ্বংসের শুরু। ঘড়ির কাঁটা থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল। 12 দিনের রক্তাক্ত আগ্রাসনের ঠিক 40 দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়ে দিল, এবার আর শুধু প্রতিরক্ষা নয়, এবার পাল্টা ধ্বংস। এক চুল এগোলেই কিয়ামত নেমে আসবে। এক বিবৃতিতে IRGC স্টাফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায়, তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না। তাদের ভাষায় এই প্রতিক্রিয়া হবে কঠোর, কল্পনার বাইরে, ট্রু প্রমিস ট্রিয়ের থেকেও ভয়ঙ্কর। IRGC আরও বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত। ইরানের প্রতিটি পর্বত, মরুভূমি, আকাশ যেন এখন এক বিশাল সতর্ক কামান। যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান। তাদের মতে শুধু শক্তি নয়, বিচক্ষণ কৌশল আর আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য।
ইসরায়েলি হামলায় যেসব আইআরজিসি কমান্ডার শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ইরান একা নয়, পেছনে রাশিয়া। বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র। ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে, তেমনি পশ্চিমা আগ্রাসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে। ইরান রাশিয়া এখন যেন একই ঘূর্ণিতে, একই লক্ষ্য, একই প্রতিশোধ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদত রয়েছে। যখন পশ্চিমারা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে, তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। ট্রু প্রমিস্ট্রি ও হেরাল্ড অব ভিক্টরি, এই দুটি সামরিক অভিযান এখন ইরানের গর্ব। বলা হয়েছে এই অপারেশন দুটি শুধু হামলা নয়, এগুলো ছিল এক যুদ্ধ শিল্পের নিদর্শন, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে। আইআরজিসির মতে এখন বিশ্ব দেখছে কিভাবে ইরান অপরাধী ইহুদি আমেরিকান জোট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের লড়াই বিশ্বে ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে। একথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটা আমরা ভাবছি না। মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব। ইসরায়েলের দুঃস্বপ্ন, ইরানের হাতে পাইলটদের গোপন প্রোফাইল। তেহরান থেকে ভেসে এলো এক হিমশীতল ঘোষণা। এই ঘোষণা যেন ইসরায়েলের সামরিক ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে এক চরম আঘাত হেনেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের সম্পূর্ণ গোপন তথ্য উন্মোচন করেছে। ইরানের সরকারি টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের ওপর ইসরায়েল যে অপ্রীতিকর হামলা চালিয়েছিল তাতে অংশ নেওয়া সব পাইলটদের পরিচয় এখন তাদের কাছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এসব সেনার নাম, পরিচয়, বসবাসের স্থান, তাদের ইউনিট এবং কর্মস্থল এখন আর গোপন নেই। এটি কেবল একটি তথ্য ফাঁস নয়, এটি এক অদৃশ্য যুদ্ধের চূড়ান্ত চাল, যা ইরানের গোয়েন্দা শক্তির এক অভাবনীয় সাফল্য। এখানেই রয়েছে এক লোমহর্ষক টুইস্ট। ইরান কেবল তথ্য সংগ্রহ করে থেমে থাকেনি, তারা এর প্রতিশোধও নেওয়া শুরু করেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে যে পাইলটদের মুখ অস্পষ্ট করে দেখানো হয় তাদেরই একজন মেজর ইয়েশ অ্যাশ। 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে নিখোঁজ হওয়া এক পাইলটের নাতনি তিনি। এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন তিনি সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, কিন্তু তেহরানের চ্যানেলের ঘোষণা ছিল সরাসরি, এখন তিনি নিজেই আর নিরাপদ নন। এই কথাটি যেন ইরানের সামরিক মনোবলের প্রতীক। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব পাইলটের বাড়ি এবং তাদের গতিবিধি চিহ্নিত করেছে। তাদের এই তথ্যের ভাণ্ডার ভবিষ্যতের যে কোনো প্রতিশোধমূলক হামলার জন্য এক কৌশলগত সুবিধা এনে দেবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই প্রতিশোধ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন পাইলটের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনেতে এক পাইলটের বাড়িতে হামলার ঘটনা এর স্পষ্ট উদাহরণ। ইরানের দাবি, তাদের এই পাল্টা হামলা এতই শক্তিশালী ছিল যে ইসরায়েল মাত্র 12 দিনের মাথাতেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। ইরানের সশস্ত্র বাহিনী অন্তত 22 বার পাল্টা হামলা চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলো। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের ধারণার চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যখন ইরান পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল তখন তাদের পাইলটদের সরিয়ে স্কুলে বা অন্যান্য বেসামরিক স্থানে নিয়ে যায়। এর উদ্দেশ্য ছিল, যদি ইরান সেখানে হামলা চালায় তাহলে আন্তর্জাতিকভাবে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যাবে। কিন্তু ইরান এই কৌশল বুঝতে পেরেছে এবং এমন কোনো ফাঁদে পা দেয়নি। ইরানের পক্ষ থেকে এক শীতল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা কেবল একটি নমুনা, আরও বহু গোপন তথ্য ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা তথ্যের, যেখানে ইরান এক অভাবনীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে। যুদ্ধটা শুরু হয়েছিল গাজায়, কিন্তু এর ছায়া এখন ইসরায়েলের ঘরে ঘরে। বিশ্ববাসীকে চমকে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের দুঃসাহসিক কৌশল দিয়ে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে বিপর্যস্ত করে তুলছে। আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত এই সেনারা এখন গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসা গেরিলা কৌশলের কাছে পরাস্ত। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টুইস্ট হলো, আসল যুদ্ধটা কেবল রণাঙ্গনে নয়, চলছে সেনাদের মনের ভেতরেও। গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলের মনস্তত্ত্ব। গাজার প্রতিরোধ যোদ্ধারা সুড়ঙ্গ ও চোরাগোপ্তা হামলায় এতটাই পারদর্শী যে ইসরায়েলি সেনারা দিশেহারা। তাদের এই দুঃসাহসিক প্রতিরোধের সামনে আধুনিক সমরাষ্ট্র যেন অকেজো। যুদ্ধের এই ভয়াবহতার ফল হলো প্রায় ৮০,০০০ ইসরায়েলি সেনা আহত হয়েছে, যা ইসরায়েলের সামরিক ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো মানসিক ক্ষয়ক্ষতি। প্রায় ২৬,০০০ সেনা মানসিক সমস্যার শিকার, যার মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এ ভুগছেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরও তাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্ফোরণের ধোঁয়া, সহযোদ্ধার আর্তনাদ আর অজানা ফাঁদের আতঙ্ক। এই নীরব মহামারী ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একসময় যে সামরিক শক্তিকে অপ্রতিরোধ মনে করা হতো, সেই শক্তির ভিত্তি আজ নড়বড়ে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ শুধু মাঠের লড়াই নয়, ইসরায়েলের সামরিক ব্যবস্থার মধ্যেও এক গভীর সংকট তৈরি করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের বার্ষিক বাজেটের অর্ধেকের বেশি সেনাদের চিকিৎসা ও মানসিক সেবার জন্য ব্যয় করতে হচ্ছে। ইতিমধ্যেই $1.2 বিলিয়ন বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। মানসিক ট্রমা থেকে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। শুধুমাত্র 2025 সালেই অন্তত 16 জন সেনা আত্মহত্যা করেছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় 45 জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের সাবেক সেনারা মুখ খুলতে শুরু করেছে। তারা তেল আবিবে বিক্ষোভ করছে। ইসরায়েলি লেখক ও বিশ্লেষক এফরাইম এর মতে, এটি একটি নীরব মহামারী যা গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে আরও বিপজ্জনক হয়ে উঠবে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধে দৃঢ়তা দেখা যাচ্ছে। তবে আসল ট্র্যাজেডি হলো, এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে সাধারণ সৈনিকদের। তাদের মন এবং শরীরের ক্ষয়ক্ষতি একটি অদৃশ্য যুদ্ধের মতো ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু।